হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটি নতুন বিষয়ে আলোচনা শুরু করব। আমরা এর আগে ম্যাথামেটিক্যাল বেস অফ ফিজিক্স এবং কাইনেমেটিক্সের আলোচনা আমরা শেষ করেছি, আমাদের ভিডিও আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ভেক্টর। ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে গেলেই ভেক্টর হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভেক্টর ছাড়া কিন্তু ফিজিক্সের কোনো ধারে কাছে যাওয়া যাবে না। তাই ভেক্টর সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ভেক্টর, VCTOR, ভেক্টর। আমরা সায়েন্স পড়তে গেলে বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে থাকি। তো যে সমস্ত বিষয়বস্তুগুলোকে আমরা মেজার করতে পারি সেগুলোকে আমরা আগেই বলেছি, সেগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, বা বাংলায় বললে বলা হয় ভৌত রাশি। এখন এই ভৌত রাশি মাপার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ভৌত রাশি মাপার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন বা তথ্য দিতে হয়। যেমন ধরো, তুমি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসছো, হাতে করে ঝুলিয়ে, বেশ বড় মাছ। তোমার বন্ধু তোমাকে দেখে জিজ্ঞেস করতেই পারে যে মাছটার দাম কত, কিংবা মাছটার, আমরা চলতি কথায় ওজন বলি, আসলে ভর, মাছটার ভর কত। তো তুমি উত্তরটা যথারীতি দাও যে মাছটার দাম হচ্ছে 300 টাকা, 2 কেজি হচ্ছে ওজন বা ভর। ব্যাস, সে কিন্তু স্যাটিসফাইড হয়। কিন্তু দেখা যাচ্ছে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা হলো, তুমি তার সঙ্গে কথা বলতে বলতে তুমি বললে যে জানিস, কালকে আমাদের বাড়ির ওদিকে প্রচন্ড ঝড় হয়েছে, আর আমাদের বাড়িতে যে পেয়ারা গাছটা ছিল সেটা ভেঙে গেছে। স্বাভাবিকভাবেই তোমার তখন বলতে ইচ্ছা করবে বা জিজ্ঞেস, কিরে কিরকম ঝড়? ও হয়তো তোমাকে বলল ঘন্টায় 80 কিলোমিটার। তাতেও তোমার স্যাটিসফ্যাকশন হলো না। কেননা দেখা যাচ্ছে তোমাদের বাড়িতে 2টো গাছ ছিল, তোমার বন্ধুর বাড়িতে একটা গাছ ভেঙে গেছে, একটা গাছ ভাঙেনি। তাহলে কি ওই গাছটায় ঝড় লাগেনি? তাই তোমার বলতে ইচ্ছা করবে, তাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করবে, আরে ঝড়টা তাহলে কোন দিক থেকে এসেছিল। অর্থাৎ এই ঝড়ের গতিবেগ সম্পর্কে জানতে গিয়ে তুমি স্যাটিসফাইড হলে না। যখন আমি বললাম বা তোমার বন্ধু বলল যে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড় হয়েছে, অর্থাৎ ঝড়ের গতিবেগের মান, তোমার কিন্তু মনে দ্বিতীয় প্রশ্ন উকি দিল যে কোন দিক থেকে ঝড়টা এসছে। তাই এই ধরনের মেজারমেন্ট করার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম যে সেই জন্য আমরা মেজারমেন্ট করার ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু কিছু ভৌত রাশি আছে, যে ভৌত রাশিগুলিতে শুধুমাত্র তার মান বললেই আমরা স্যাটিসফাইড হই বা আমাদের মেজারমেন্ট সম্পূর্ণ হয়। কিন্তু আরো কিছু ভৌত রাশি আছে যেগুলোকে শুধু মান বললে তার সম্পর্কে পুরোপুরি বলা হয় না, তার অভিমুখ সম্পর্কেও আমাদের বলতে হয় বা জানতে হয়। তাই সাধারণভাবে সহজ কথায় আমরা বলতে পারি যে ভৌত রাশি 2 রকমের। এক ধরনের রাশি যাদের মান বললেই চলে, তারা হলো স্কেলার রাশি। আরেক ধরনের রাশি যাদের মান শুধু নয়, মানের সঙ্গে তার অভিমুখ জানারও প্রয়োজন হয়, তাই এই রাশিকে আমরা বলি ভেক্টর রাশি। এখন এখান থেকে আমরা যদি খুব সিম্পলিফাই করে নিই যে তাহলে যে সমস্ত রাশির মান আছে, শুধু মান আছে, তারা স্কেলার রাশি, আর যাদের মান ও দিক আছে তারা ভেক্টর রাশি।
আবার কিন্তু একটা বড় ভুল করব আমরা। তার কারণ হচ্ছে মান আর অভিমুখ থাকলেই যে সেটা ভেক্টর রাশি হবে এমনটা নয়। এটা আমরা সহজ করে বলি, কিন্তু বিষয়টা আরো কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, তবে একটা রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। আর এই বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি, আমরা আজকের যে আমাদের আলোচনা আমরা পাবো ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা থেকে। অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো, শুধু মান আর দিক থাকলেই, নাকি না তার সঙ্গে আর কিছু নিয়ম মানতে হবে তবে তারা ভেক্টর রাশি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারি, যেমন ধরো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের যেমন মান আছে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, তেমনি এর অভিমুখও আছে কোন দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। কিন্তু তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়। মান দিক দুটো থাকা সত্ত্বেও এটা কিন্তু ভেক্টর রাশি নয়। কেননা ভেক্টর রাশি হতে গেলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এর মধ্যে নেই। তো তাই আমরা সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা আজকের আলোচনার মধ্যে আমরা নিয়ে আসব। তো আমরা প্রথমেই যেটা জানবো যে আমরা একটুখানি তফাৎ, এই যে বৈশিষ্ট্যের কথা বলছি, যে স্কেলার এবং ভেক্টর রাশি এর মধ্যে আসলে তফাৎটা কি? শুধু কি মান আর দিক আর মান এইটুকুই? না, অনেকগুলো বৈশিষ্ট্য আমরা এখানে দেখে নিতে পারি। যেমন প্রথম হচ্ছে যে আমরা সহজ করে যেটা প্রথমেই বললাম, যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে আর ভেক্টর রাশির কোনো মান নেই। ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে। তাহলে এটা একটা পার্থক্য। মানে ভেক্টর রাশি মাত্রেই কিন্তু মান এবং দিক থাকবে, তার মানে উল্টোটা সত্যি নয়। অর্থাৎ মান দিক থাকলেই যে সেটা ভেক্টর রাশি হবে তা কিন্তু নয়। এটা গেল প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে কোনো একটা স্কেলার রাশির যখন আমরা ম্যাথামেটিক্যাল অপারেশন করি, যোগ বিয়োগ গুণ ভাগ, তখন কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মেই এটা আমরা করে থাকি। যেমন আমি বলতে পারি যে ধরো 2 কেজি ভর যোগ 3 কেজি ভর সমান 5 কেজি ভর। একবারে সিম্পল আমরা যে বীজগণিতটা নিয়ে সাধারণভাবে কাজ করি এখনো পর্যন্ত, সেখানে 2 কেজি ভর প্লাস 3 কেজি ভর সমান 5 কেজি ভর, এটা ঠিক। কিন্তু আমি যদি একটা ভেক্টর রাশির ক্ষেত্রে বলি, যে ধরো একটা ভেক্টর রাশি হচ্ছে ধরো ফোর্স, বল, তোমরা নিউটন সূত্রে পড়েছো ক্লাস 10-এ, বল একটা ভেক্টর রাশি। তাহলে 2 নিউটন বল প্লাস 3 নিউটন বল সমান 5 নিউটন বল। এটা কি ঠিক? ইজ ইট কারেক্ট? উত্তর ঠিক হতেও পারে, নাও হতে পারে। সেটা যেহেতু এর অভিমুখ আছে, তাই অভিমুখটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে অভিমুখটাকে বিবেচনা করলে 2 আর 3 5 হতেও পারে, আবার অন্য কিছু হতে পারে। যেমন আমি একটুখানি বলি, ধরো এই বস্তুটার ওপরেতে আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করলাম 3 নিউটন। এটাকে সহজ করে বুঝতে গেলে ধরো এই জিনিসটার ওপরে তুমি ঠেলছো এদিকে 3 নিউটন বলে, আর তোমার বন্ধু ঠেলছে 2 নিউটন বলে। অবভিয়াসলি এই বস্তুটার ওপর 5 নিউটন বল কাজ করবে। কিন্তু যদি এরকম হয়, ধরো এই বস্তুটার ওপর তুমি ঠেলছো এদিক থেকে 3 নিউটন বলে, আর তোমার বন্ধু এটাকে ঠেলছে এদিক থেকে 2 নিউটন বলে, তাহলে এর ওপর বল কত হবে? এই দুটো বলের আমরা যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে এই দুটোর যোগফল হবে 3 নিউটন, যেহেতু বিপরীত দিকে 3 নিউটন মাইনাস 2 নিউটন সমান 1 নিউটন। এখন তুমি বলছো স্যার এটা তো বিয়োগ, কিন্তু আসলে বিয়োগ মানেই যোগ। কিরকম? ধরো এটা যদি 3 নিউটন হয়, তাহলে এর বিপরীতমুখী এটা একটা ভেক্টর রাশি, তাহলে এটার মান হচ্ছে 2 নিউটন, কিন্তু যেহেতু বিপরীত দিকে আছে তাই এটা হচ্ছে আসলে মাইনাস 2 নিউটন, মানে অভিমুখটাকে প্রকাশ করার জন্য বিপরীত মুখে। তার মানে কি হলো? তার মানে যেটা হলো 3 নিউটন প্লাস মাইনাস 2 নিউটন, তার মানে 3 নিউটন মাইনাস 2 নিউটন
দ্যাট ইজ ইকুয়াল টু 1 নিউটন। তার মানে এখান থেকে আমরা সহজ করে এটাই বুঝতে পারছি যে দুটো ভেক্টর রাশির যদি আমরা যোগ করি তাহলে সবসময় যে একই স্কেলারের মতো একই মান হবে তা কিন্তু নয়। দুটো ভেক্টর রাশির যোগ করলে তার বিভিন্ন মান হতে পারে। এবার এটা অন্য অ্যাঙ্গেলে যদি কাজ করে আবার অন্য মান হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মান হবে, যেহেতু দিক রয়েছে। তাই আমরা বলতে পারি যে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, আর ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে হয়। এবারে হচ্ছে ধরো গুণের জন্য একটা স্পেশালি আমরা একটা পার্থক্য বলতে পারি যে তোমার দুটো স্কেলার রাশিকে যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই একটা স্কেলার রাশি হবে, কিন্তু দুটো ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সেটা সেটা ভেক্টর হবেই এমন কিন্তু নয়। এখানে কিন্তু দুটো অপশন হতে পারে, দুটো ভেক্টর রাশির গুণ করলে স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে। কারণ সাধারণ বীজগাণিতিক নিয়মে গুণ শুধু গুণই একই রকম, কিন্তু ভেক্টর বীজগণিতের নিয়ম অনুযায়ী গুণ হচ্ছে দু রকম ভেক্টর রাশির। একটাকে বলা হয় ডট গুণফল আর একটাকে বলা হয় ক্রস গুণফল। আমরা জানবো এগুলো ডিটেলসে। তো সুতরাং ভেক্টর এবং স্কেলার রাশির মধ্যে এই সমস্ত যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আমরা কিন্তু এখানে আমরা দেখলাম। তো এবারে আমরা যে বিষয়টাকে আমরা এবার জানতে চাইছি, কারণ আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত। অর্থাৎ বলা যেতে পারে যে আমরা যেমন ছোটবেলায় স্কেলার বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি শিখেছিলাম, আমরা কিন্তু ভেক্টর বীজগণিতের ক্ষেত্রেও আবার নতুন করে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি আমরা শিখব। তো সেইটা শেখার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, এবং একটা স্কেলার রাশিকে ধরো আমি যদি বলি 5 কেজি ভর, তাহলে বস্তুটির ভর 5 কেজি, ব্যাস এটুকু লিখলেই যথেষ্ট। কিংবা বস্তুটির ভর এম কেজি বা এম। কিন্তু যখন আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব, যেহেতু এর দিক আছে, তো সেই জন্য ভেক্টর রাশিকে প্রকাশ করার কতগুলো পদ্ধতি আছে। যেমন প্রথমেই আমরা বলবো যে একটা ভেক্টর রাশিকে আমরা প্রথমত হচ্ছে 3 ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে বীজগাণিতিক ভাবে, একটা হচ্ছে জ্যামিতিক ভাবে, এবং একটি হচ্ছে একক ভেক্টরের সাহায্যে। এখন শব্দটা শুনে তোমরা মনে করতে পারো যে স্যার একক ভেক্টর কি? আমি আসবো এই ডিটেলসে, আমি জাস্ট এখানে পদ্ধতিগুলো বলছি। একক ভেক্টর পদ্ধতি আমরা একক ভেক্টর জেনে নেওয়ার পর তারপরে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম বলি যে তাহলে একটা ভেক্টর রাশিকে 3 ভাবে আমরা প্রকাশ করতে পারি। ভেক্টর কোয়ান্টিটি represented in 3 ways. 1, বীজগাণিতিক ভাবে অ্যালজেব্রাইক্যালি। নাম্বার 2, জিওমেট্রিক্যালি। এটা হচ্ছে বীজগাণিতিক ভাবে। এটা হচ্ছে জ্যামিতিক ভাবে। আর একটা হচ্ছে বাই ইউনিট ভেক্টর, অর্থাৎ একক ভেক্টরের সাহায্যে। এই 3 ভাবে আমরা এখন জানবো।
প্রথমত বলি বীজগাণিতিক ভাবে কিভাবে এটাকে প্রকাশ করা হয়। বীজগাণিতিক ভাবে প্রকাশ করার জন্য ধরো আমি বললাম কোন বস্তুর গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার, কিংবা কোন বস্তুর গতিবেগ ইউ, কোন বস্তুর গতিবেগ ইউ, তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করব, গতিবেগ সমান ইউ। এই যে তার মানে ইউ এটা হচ্ছে মানটা, এই মানটার ওপরে আমরা একটা ছোট্ট তীর চিহ্ন দিলাম, এইটা হচ্ছে তার মানে এই গোটা জিনিসটা একটা ভেক্টর। গতিবেগ হচ্ছে ইউ, কিন্তু এটা যদি গতিবেগ না হয়ে দ্রুতি হতো, তোমরা জানো দ্রুতি একটা স্কেলার রাশি, তাহলে কিন্তু আমরা শুধু বলতাম ইউ, কিন্তু যখনই মাথায় আমরা তীর চিহ্ন দিচ্ছি তখন কিন্তু এটা এইভাবে লিখতে হবে, অর্থাৎ ভেক্টর রাশি। তাহলে এটা হচ্ছে মানটা আর এটা হচ্ছে মাথায় তীর চিহ্ন, মানে এটা ভেক্টর। তাহলে বীজগাণিতিক ভাবে আমরা এইভাবে প্রকাশ করি। এরপরে হচ্ছে জিওমেট্রিক্যালি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মূল ভেক্টরের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আমরা পেয়ে থাকি জ্যামিতিক ভাবে। তারপরে সেই জ্যামিতিক পদ্ধতি থেকে আমরা অ্যানালিটিক্যাল মেথড বা বিশ্লেষণাত্মক পদ্ধতিতে আমরা যাব, কিন্তু মূল যে আমাদের বেসিক কনসেপ্ট সেটা কিন্তু জিওমেট্রিক্যাল কনসেপ্টের ওপরই মধ্যে লুকিয়ে আছে। তো আমরা প্রথমে বলি যে ভেক্টর রাশিকে আমরা জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করা যেতে পারে। আমি এটা মুছছি। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, এই পদ্ধতিতে ভেক্টরকে প্রকাশ করা হয় একটি দিক সম্বলিত সরলরেখার সাহায্যে। দিক সম্বলিত সরলরেখার সাহায্যে, দিক সম্বলিত মানে দিক সম্বলিত সরলরেখা মানে হচ্ছে একটা সরলরেখা যার দিক নির্দেশ করা আছে, অর্থাৎ ইংরেজিতে বললে হবে অ্যারো হেডেড স্ট্রেট লাইন। এই যে এটা একটা ভেক্টর রাশি, ধরো এটা ওপি ভেক্টর, তাহলে এটাকে বীজগাণিতিক ভাবে লিখবো আমরা ওপি ভেক্টর, আর এটাকে আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করব এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে আর তীর চিহ্ন দিয়ে। এইটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু আর এটাকে বলা হচ্ছে অন্তিম বিন্দু। এটার আমরা বলতে পারি এটা আদি বিন্দু, বা পয়েন্ট অফ অরিজিন, আর এটা হচ্ছে অন্তিম বিন্দু। এর অনেক নামকরণ হতে পারে, যেমন এটা হচ্ছে পয়েন্ট অফ ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এই যে দুটো এরকম, তো এখন এই যে দৈর্ঘ্যটা কি আমি যেমন খুশি নিতে পারি? আমি একজন ধরো তোমার পরীক্ষার খাতায় এইরকম লিখলো, আরেকজন ওপি ভেক্টরটাকে এইটুকু লিখলো, কোনটা ঠিক কোনটা ভুল? আসলে দুটোই ঠিক, কারণ আমি কোন স্কেলে দৈর্ঘ্যটা নেব সেটা আমার উপর নির্ভর করছে, এবং সেই স্কেলটা এই প্রবলেমের জন্য, যে প্রবলেমটা আমি এখানে জন্য এই জ্যামিতিটা এঁকেছি তার জন্য কিন্তু সর্বত্র একই রাখতে হবে সবসময়। এখন প্রশ্ন হচ্ছে যে এই লেন্থটা আসলে ভেক্টরটার মানকে প্রকাশ করে, আর এই তীর চিহ্নটা, এই যে অ্যারোহেডটা বোঝায় যে ভেক্টরটার দিক। তার মানে লেন্থটা, তার মানে দেখো এ ছোট লিখেছে এ বড় লিখেছে, তাহলে এটা বুঝতে গেলে কি করে বুঝতে হবে? ধরো আমি যদি জাস্ট এক্সাম্পল দিয়ে এটা বলি, ধরো তোমাকে বলেছে যে দুটি জ্যামিতিক চিত্রের সাহায্যে দুটি ভেক্টরকে প্রকাশ করো। একটা দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, একটা গতিবেগ দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার, আরেকটা গতিবেগ দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। তো এখন একটি ছেলে এই 2 কিলোমিটার পার আওয়ারটা এরম লিখেছে, এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ছেলেটার 4 কিলোমিটারটা কিরম হবে?
না এই ছেলেটা 4 কিলোমিটারটা হবে, এর আমি কি বলেছি, এর দৈর্ঘ্যটা হচ্ছে মান আর এটা হচ্ছে অভিমুখ। ধরো একই গতিবেগে, গতিবেগের অভিমুখ একই আছে, তাহলে অভিমুখটাকে একই রেখে এটা 2 কিলোমিটার, 4 কিলোমিটার, ডবল। তার মানে দৈর্ঘ্যটা এইটা যা নিয়েছি মোটামুটি এর ডবল দৈর্ঘ্য এখানে নিতে হবে। মোটামুটি কেন, এটা ডবল দৈর্ঘ্য নিতে হবে এটা। তাহলে এটা হলো 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা যদি 2 কিলোমিটার লেগে এটা 4 কিলোমিটার ডবল দৈর্ঘ্য যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আরেকটি ছেলে, অন্য একটি ছেলে, সে 2 কিলোমিটারটাকে এইটা লিখেছে, এটা 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি সে ভুল? একেবারেই ভুল নয়, কারণ এখানে সে যে স্কেল ব্যবহার করেছে সেই স্কেলে যদি 4 কিলোমিটারটাকে লেখে তাহলে অবশ্যই ঠিক। তাহলে এটা যদি 2 কিলোমিটার হয় তাহলে এর ক্ষেত্রে 4 কিলোমিটার আরো বড় হবে, এর ডবল। তার মানে এটা 4 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এইটা তোমার ইচ্ছার উপর, এটা আরবিটারি, অর্থাৎ তুমি কতটা দৈর্ঘ্য দিয়ে কি প্রকাশ করবে সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু সেই যে যে স্কেল তুমি ব্যবহার করবে, যে রেশিওটা ব্যবহার করবে, সেই রেশিওটা যেন গোটা প্রবলেমটার জন্য একই হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা জ্যামিতিকভাবে একটা ভেক্টরকে প্রকাশ করার পদ্ধতি হলো একটি সরলরেখা, দিক সম্বলিত সরলরেখা, এ ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। Vector is represented in geometry is directed lines as directed line segment, অর্থাৎ একটা দিক সম্বলিত সরলরেখা ছাড়া কিছুই না, মানে এভাবেই প্রকাশ করা হয়। তো যার আমি দুটো প্রান্তকে একটা আদি বিন্দু একটা অন্তিম বিন্দু বলেছি, আর টার্মিনাল পয়েন্ট ইংরেজিতে বলতে পারে একটা ইনিশিয়াল পয়েন্ট, একটা হচ্ছে টার্মিনাস পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট। আর অ্যারোটা সবসময় হবে ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট, সবসময় দিকটা হবে ইনিশিয়াল পয়েন্ট টু টার্মিনাল পয়েন্ট। তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করি। আর তৃতীয়ত যেটা ছিল আমাদের, ইউনিট ভেক্টরের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা। তো এখানে আমি এই আলোচনাটা আপাতত মানে আমি বন্ধ রাখছি, তার কারণ হচ্ছে ইউনিট ভেক্টর আমরা যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত তো কিন্তু এই আলোচনাটা আমাদের কাছে পরিষ্কার হবে না। তো এটাকে আমি পেন্ডিং রাখলাম। আমরা হয়তো যদি আজকের ভিডিওতে আমরা ইউনিট ভেক্টর সম্পর্কে জেনে যাই, পরের ভিডিওতে আমরা এই ভিডিওতে দেখাবো, নাহলে পরের ভিডিওতে এটা বলবো। তো এবারে আমরা আসছি যে এই যে ভেক্টর, এই ভেক্টর মানে আমরা জেনারেলি যদি ভেক্টরকে ভাগ করি, ভেক্টর হচ্ছে দু ধরনের। আমি একটু লিখি এটা, তাহলে এটা মুছছি। তাহলে ভেক্টরকে আমরা জেনারেলি দুভাবে ভাগ করতে পারি। ভেক্টর দু ধরনের, একটাকে বলা হয় পোলার ভেক্টর, আর একটাকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। পোলার ভেক্টরের বাংলা হচ্ছে মেরু ভেক্টর, আর এটা হচ্ছে মেরু ভেক্টর, আর এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। কিরকম জিনিস? পোলার ভেক্টর, পোলার ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টর যার আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সুনির্দিষ্ট, অর্থাৎ যার দৈর্ঘ্যটা দিয়ে আমরা তার মানটাকে প্রকাশ করতে পারি আর দিক প্রকাশ করতে পারি। তো সেই জন্যে পোলার ভেক্টর, অর্থাৎ এতক্ষণ যে ভেক্টরের কথা আমি বলছিলাম, অর্থাৎ মনে করো 2 কিলোমিটার পার আওয়ার, এইটা দিয়ে আমি প্রকাশ করলাম 2 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু একটা পোলার ভেক্টর। কেন পোলার ভেক্টর? না এই বিন্দুটাও নির্দিষ্ট, এই বিন্দুটাও নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? না এই দৈর্ঘ্যটা নির্দিষ্ট। তাহলে এই ভেক্টরটাকে আমরা বলবো, ধরো এটা ও, এটা পি, তাহলে ওপি ভেক্টর সমান 2 কিলোমিটার পার আওয়ার। এই যে এইটা ধরো এটা গতিবেগ, তাহলে এই গতিবেগটা হচ্ছে এই যে ভেক্টরটা, এটা হচ্ছে একটা পোলার ভেক্টর বা মেরু ভেক্টর। তাহলে এটা এইবার হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর কিরকম? না অ্যাক্সিয়াল ভেক্টর হচ্ছে, দেখবে তোমরা যখন এই যে তোমরা পড়লে কাইনেমেটিক্স, যেখানে স্ট্রেট লাইন মোশন সম্পর্কে পড়লে,
আমরা একটা জিনিস সম্পর্কে বলেছিলাম, কিন্তু সেটা আলোচনা আমরা করিনি। ধরুন যেন বৃত্তীয় গতি। এখন বৃত্তীয় গতি মানে কি? মানে একটা বৃত্তপথে পরিধি বরাবর একটা বস্তুকণা যদি ঘোরে, তাহলে এই গতিকে আমরা বলি বৃত্তীয় গতি। এখন এই বৃত্তীয় গতির ক্ষেত্রে তোমার বৃত্তীয় গতিবেগ, বৃত্তীয় সরণ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বৃত্তীয় ত্বরণ, সবকিছু আছে স্বাভাবিক গতির মতো। তাহলে এই ধরনের এই যে ঘূর্ণন সম্পর্কিত যে ভেক্টর, এই ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? কেননা তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি এখানটায় দেখাই যে ধরো একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরছে, এটা কিন্তু বৃত্ত। আবার বলছি, এটা কিন্তু দেখার একটু অন্যরকম চোখ থাকতে হবে। এটা বৃত্ত, 3 ডাইমেনশনাল ছবিকে আমরা এরম ভাবে প্রকাশ করেছি। ধরো এটা বৃত্ত এইভাবে ঘুরছে, একটা বস্তু এরম ভাবে বৃত্তপথে ঘুরছে, এরম ভাবে বৃত্তপথে ঘুরছে। এই যে, তো মানে বৃত্তটা এরকম 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 মানে এই তলের ওপর আছে, তো এই বৃত্তটা এরকম ঘুরছে। তো এখানে যদি আমরা লিনিয়ার মোশনের কথা ভাবি, ধরো এইখানে লিনিয়ার মোশন কোন দিকে? আমরা দেখবে আগের কাইনেমেটিক্সে পড়েছি যে কোনো একটা বিন্দুতে যদি বক্রপথে যায় কোনো বস্তুকণা, তাহলে সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হয়। তাহলে এইখানে স্পর্শক আঁকলে এর গতির অভিমুখ মানে সরলরৈখিক গতির অভিমুখ হচ্ছে এই দিকে। এইখানে গতির অভিমুখ কোন দিকে? এদিকে। এখানে গতির অভিমুখ এদিকে, এখানে গতির অভিমুখ এদিকে। তো প্রতি মুহূর্তে তার যে লিনিয়ার মোশন বা লিনিয়ার ভেলোসিটি সে চেঞ্জ করছে, কিন্তু রোটেশনাল দেখা যাচ্ছে একই কৌণিক বেগে এসে ঘুরছে। অর্থাৎ এবার কৌণিক সরণ, কৌণিক বেগ ইত্যাদি যে বিষয়গুলো, ধরো একটা বস্তুকণা, আমি কথাই বলছি, এইখানে ছিল, এইখানে এলো, তাহলে এর কেন্দ্রে এইখান থেকে এইখানে পর্যন্ত এই যে কোণটা তৈরি করলো, এই যে থিটা কোণটা তৈরি করলো, এই থিটা কোণটা হচ্ছে কৌণিক সরণ। কিন্তু রৈখিক সরণ কত হবে? এইখান থেকে একটা সরল রেখা দিয়ে যুক্ত করব, আমরা পড়েছি সরণের ক্ষেত্রে। তাহলে কৌণিক সরণ হচ্ছে এইখান থেকে এইটা। তাহলে এই কৌণিক সরণ, সরণ যেহেতু, তাহলে এটা ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশিটার যে কৌণিক সরণের অভিমুখ কোন দিকে? এইখানেতে যে ভেক্টরটা আমরা ইউজ করব, সেই ভেক্টরটার নাম হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। এটার নিয়ম কি? এটার নিয়ম, এই নিয়মটার নাম হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল। রাইট হ্যান্ড থাম রুল অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, বা এটার আরেকটা নাম আছে রাইট হ্যান্ড তোমার স্ক্রু রুল। মানে রাইট হ্যান্ড স্ক্রু, এই যে স্ক্রু যখন ঘোরানো হয়, তুমি একদিকে ঘোরাও আর একদিকে স্ক্রুটা এগিয়ে গিয়ে যায়। ঠিক এখানেও রাইট হ্যান্ড থাম রুল মানে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। অর্থাৎ আমরা কি করব? আমরা ডান হাতের এই যে এই বাকি আঙুলগুলোর সঙ্গে বুড়ো আঙুলটাকে 90 ডিগ্রি কোণে রাখবো। এটা 90 ডিগ্রি কোণে রেখে আমরা বস্তুটা যে বরাবর ঘুরছে, এই যে বস্তুটা ধরো এইখানে বৃত্তপথে ঘুরছে, তো এই সমান্তর মানে অনুভূমিক বৃত্তপথে ঘুরছে, তাহলে এই বরাবর আমি যদি বাকি আঙুলগুলোকে ঘোরাই, এই বরাবর যদি বাকি আঙুলগুলোকে ঘোরাই, তাহলে আমার বুড়ো আঙুল যে দিকটা নির্দেশ করবে এই দিক, তাহলে অক্ষ বরাবর, এই যে অক্ষ বরাবর আমার বুড়ো আঙুল কোন দিক নির্দেশ করছে? অক্ষ বরাবর আমার বুড়ো আঙুল ওপর দিকটা নির্দেশ করছে। তাহলে এখানে কৌণিক সরণের অভিমুখ হচ্ছে অক্ষ বরাবর ওপর দিকে। কিন্তু যদি উল্টো দিকে ঘুরতো, ধরো এই বৃত্তটা এই কণাটা এই দিকে না ঘুরে যদি এই দিকে ঘুরতো, তাহলে হাতটা তখন এইদিকে ঘোরাতাম, তখন কি হতো না নিচের দিকে আসতো, অর্থাৎ তখনও অক্ষ বরাবর নিচের দিকে, তাহলে তখনও সেটা একটা ভেক্টর। কিন্তু লক্ষ্য করে দেখো, আমরা জানি অক্ষের কোনো শেষ নেই, এদিকেও অসীম বিস্তৃত, এদিকেও অসীম বিস্তৃত, তার মানে এর আদি বিন্দু বা অন্তিম বিন্দু নেই, কিন্তু এর অভিমুখ আছে। অর্থাৎ যেমন এই প্রথম ক্ষেত্রে বৃত্তটা যে বস্তুকণা যদি এই দিকে ঘুরে, তাহলে অভিমুখটা হচ্ছে উপর দিকে, অক্ষ বরাবর উপর দিকে, আর এদিকে ঘুরলে অক্ষ বরাবর নিচের দিকে। তাহলে যেহেতু অক্ষ বরাবর এই ভেক্টর নির্দেশিত হয় রাইট হ্যান্ড থাম রুল অনুযায়ী, তাই অক্ষ বরাবর নির্দেশিত বলে এই ভেক্টরের নাম হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিস মানে অক্ষ, বাংলায় বলা হয় অক্ষীয় ভেক্টর। তাহলে এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে অক্ষীয় ভেক্টরের সঙ্গে মেরু ভেক্টরের পার্থক্যটা কি না? মেরু ভেক্টরের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, অর্থাৎ নির্দিষ্ট আদিবিন্দু এবং নির্দিষ্ট অন্তিম বিন্দু থাকে। আর অক্ষীয় ভেক্টরের কিন্তু কোনো নির্দিষ্ট আদিবিন্দু বা অন্তিম বিন্দু নেই। অক্ষীয় ভেক্টর কেবলমাত্র ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর মানে তোমার বা অন্যান্য ক্ষেত্রে সাধারণ গতির ক্ষেত্রে আমরা হচ্ছে যে মেরু ভেক্টর বা পোলার ভেক্টরকে প্রয়োগ করি। তো আমরা অক্ষীয় ভেক্টর সম্পর্কে আমরা পরে আরো ডিটেলসে জানবো। তো এইটা হলো ভেক্টরের মূল যে বিভাজন। এইবারে আমরা কতকগুলো
ভেক্টর, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। ভেক্টর কিরম ভাবে থাকলে সেই ভেক্টরগুলোর মধ্যে কি সম্পর্ক, তার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ভেক্টরের সম্পর্কে জানবো, তাদের নাম এবং বিষয়। আমি প্রথমে সেই বিষয়গুলোকে উল্লেখ করছি, মুছে দিলাম। এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর। ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর আমি একে একে লিখছি। এক, ইকুয়াল ভেক্টর। বাংলায় বলবো আমরা সমান ভেক্টর। নাম্বার টু, অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর বাংলায় বলা হবে বিপরীত ভেক্টর। তিন, প্যারালাল ভেক্টর। বাংলায় বলা হবে সমান্তরাল ভেক্টর। চার, অ্যান্টি প্যারালাল ভেক্টর। বাংলায় বলা হবে প্রতি সমান্তরাল ভেক্টর। পাঁচ, কোলিনিয়ার ভেক্টর। বাংলা হচ্ছে এটার বাংলা আমি কি বলবো, সমরৈখিক বা কোলিনিয়ার মানে একই রেখায়, তার মানে এটাকে বাংলা আমি কি বলবো, আচ্ছা এক রৈখিক ভেক্টর এরকম বলা যেতে পারে। এক রৈখিক ভেক্টর। ছয়, কোপ্ল্যানার ভেক্টর। এটা হচ্ছে সমতলীয় ভেক্টর। তারপরে হচ্ছে তোমার সমতলীয় ভেক্টর। তারপরে হচ্ছে তোমার আমরা লিখতে পারি পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বাংলায় হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল ভেক্টর সম আদিবিন্দু ভেক্টর। আদিবিন্দু ভেক্টর। আচ্ছা, এইটাকে সমরেখ বলা যেতে পারে, বুঝেছো? এক রৈখিকটাকে আমরা সমরেখ বলতে পারি। আমার বাংলাটা মনে এসে গেল, সমরেখ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জিরো ভেক্টর অর নাল ভেক্টর। বাংলা হচ্ছে শূন্য ভেক্টর। 10, ইউনিট ভেক্টর। বাংলা হচ্ছে একক ভেক্টর। বাংলা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, মোটামুটি আমরা এই ভেক্টরগুলো সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আরেকটা কথা আমি একটুখানি মিস করে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা ভেক্টরের দেখালাম যে জ্যামিতিক ভাবে কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা হয় তীর চিহ্ন দিয়ে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে ভেক্টরের তো দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান এবং একটা দিক।
তো দিকটাকে তো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়, মানটা তাহলে কিভাবে দেখানো হবে? মানটাকে দেখানো হবে, ধরো আমি এখানে একটু জাস্ট এই জায়গাটা একটু করে দেখাচ্ছি, আমি পরে আলোচনায় আসছি। যে ধরো ওপি ভেক্টর, এটা একটা ভেক্টর, মানে এর মধ্যে মান আছে, দিক আছে। তাহলে ওপি ভেক্টরের শুধু মানটাকে যদি আমি চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে, ওপি, এটাকে বলা হয় মড অ্যাকচুয়ালি মডিউলাস অফ ওপি ভেক্টর। ওপি ভেক্টরের মড মানে এটা যখনই আমি এরকম একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব, এটাকে মড বলে, তোমরা তোমাদের ক্লাসিক্যাল ম্যাথমেটিক্সে তোমরা পড়বে। তো এটাকে বলা হচ্ছে মানটা, তার মানে মান যখন আমরা প্রকাশ করব কোনো ভেক্টরের মানকে লিখবো, তখন আমরা এইভাবে লিখবো। আর এটাকে আমরা বলবো মড ওপি। আমরা এটাকে কিভাবে পড়বো? মড ওপি। তো যাই হোক, আমি এবার এই আলোচনায় ফিরে আসছি। তো এটা আমি মুছে দিচ্ছি। এইবার প্রথম হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে? না, তোমরা জানো যে ভেক্টরের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। তার মানে যে দুটো ভেক্টরের সবকিছু সমান মানে মান এবং দিক দুটোই যখন সমান হবে, একই হবে, তখন সেই ভেক্টর দুটিকে আমরা বলবো সমান ভেক্টর। দুটি ভেক্টরের মান এবং দিক যখন একই হবে, তখন তাকে বলবো আমরা সমান ভেক্টর। ধরো জ্যামিতিক ভাবে যদি আমরা বলি, ধরো এই একটা ভেক্টর, ধরো এই ভেক্টরটা হচ্ছে এক্স ভেক্টর, আর এই একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে ওয়াই ভেক্টর। দেখো এদের মান হচ্ছে এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের সমানুপাতিক, এর দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য দুটো সমান, তার মানে মান সমান। আর দিক তারা সেম, একই দিকে, এরা প্যারালাল মানে তো একই দিক, এদের মধ্যেকার কোণ 0 ডিগ্রি, তার মানে একই দিক, তাহলে একই দিক বরাবর নির্দেশিত। তাই এক্স এবং ওয়াই ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। এক্স এবং ওয়াই ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান এবং দিক দুটোই সমান, তারা হচ্ছে সমান ভেক্টর। ঠিক এর উল্টোটা হচ্ছে অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর মানে বিপরীত ভেক্টর। সেটা কি না, যে দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিকে বিপরীত, মান সমান কিন্তু দিকে বিপরীত। তার মানে যে দুটো ভেক্টর, ধরো আমি যদি এটা মুছে দিয়ে এখানে করি, দুটো বিপরীত ভেক্টর, যেটা হচ্ছে এরকম, যে এই একটা ভেক্টর, এটা হলো এক্স, আর এই একটা ভেক্টর, এটা হলো ওয়াই। দেখো লক্ষ্য করে এদের মান কিন্তু সমান, অর্থাৎ দৈর্ঘ্য তারা একই দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের সমানুপাতিক মান, তাহলে মানে সমান, কিন্তু দিকটা কি দেখতে পাচ্ছ, এর দিক আর এর দিক 180 ডিগ্রি, অর্থাৎ উল্টো দিকে। তার মানে এই দুটো এক্স এবং ওয়াই হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। এক্স এবং ওয়াই কে পরস্পর বিপরীত ভেক্টর বলা হয়। তার মানে সমভেক্টর যখন আমরা যোগ করি, অর্থাৎ সমভেক্টর মানে দুটো ভেক্টরের মান এবং দিক যখন সমান হয়, সমভেক্টর যোগ করলে লব্ধি যে ভেক্টর, লব্ধি ভেক্টর মানে, এর সঙ্গে আমাদের আর একটা পয়েন্ট আমরা রাখতে পারতাম, সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। একটু লিখেই রাখি, ভুলে যাব। সেটা হচ্ছে লব্ধি ভেক্টর, রেজাল্ট্যান্ট, RESULTANT, রেজাল্ট্যান্ট ভেক্টর বা বাংলায় হচ্ছে লব্ধি ভেক্টর। তো আমরা যখন এই দুটোকে যোগ করব, যখন সমভেক্টর দুটোকে যোগ করব, সম মানে তো সমান, তার মানে এটাও যদি এক্স হয় এটাও এক্স, তার মানে এর লব্ধি ভেক্টরটা কত হবে, দুটো যোগ করলে হবে 2x। অর্থাৎ লব্ধি ভেক্টরকে দুটো সমান ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে যোগফল, সেটা মানে একটা মূল ভেক্টরের দ্বিগুণ হবে। আর অপোজিট ভেক্টরের ক্ষেত্রে কি হবে, দুটোকে যদি যোগ করি তাহলে ভেক্টর হবে জিরো ভেক্টর। এই যে আমাদের জিরো ভেক্টর একটা আলোচনায় রয়েছে, এই যে জিরো ভেক্টর বা নাল ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের জিরো ভেক্টর বা নাল ভেক্টরের মান হচ্ছে 0। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দিক কোনটা? এখানে যেমন নির্দিষ্ট দিক আছে, বুঝতে পারছে, সরল রেখা বরাবর দেখাচ্ছে, মানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, সরল রেখা দিয়ে দিক দেখাচ্ছে। তাহলে নাল ভেক্টর যার মান হচ্ছে 0, মানে সে তো একটা পয়েন্ট, তার মানে সেখানে তো কোনো দৈর্ঘ্য থাকবে না, তাহলে দিক কি করে বোঝাবো?
এইখানে বলা হয় যে এই দিকটা হচ্ছে এখানে আরবিট্রারি, অর্থাৎ তুমি যেদিকে খুশি ভাবতে পারো, কোনো বাধা নেই। অর্থাৎ জিরো ভেক্টর বা নাল ভেক্টরের দিক হচ্ছে যে কোনো দিক, তোমার খুশি মতো যে কোনো দিক। তাই জন্য এটা দিক সম্পর্কে বলা হয় এটা আরবিট্রারি, অর্থাৎ ঐচ্ছিক ব্যাপার, তোমার নিজের ব্যাপার। তাহলে এটা গেল আমরা ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, তার সঙ্গে আমরা এখান থেকে একটা পেয়ে গেলাম জিরো ভেক্টর বা নাল ভেক্টর, এবং তার সঙ্গে রেজাল্ট্যান্ট ভেক্টর। রেজাল্ট্যান্ট ভেক্টর কি না, রেজাল্ট্যান্ট ভেক্টর হচ্ছে যখন দুই বা ততোধিক ভেক্টর পরস্পরের উপর একসঙ্গে ক্রিয়া করে কোনো বিন্দুতে, তখন তাদের একটা রেজাল্ট্যান্ট মানে যোগ বিয়োগ করে একটা কিছু পাওয়া যায়। সেই যোগ বা বিয়োগ করে যেটা পাওয়া যায় সেইটাকে আমরা বলি রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। অর্থাৎ যোগফল বা বিয়োগফল, আসলে আমি একটু আগেও বলেছিলাম যে বিয়োগফল মানে আর কিছুই নয়, আসল ফান্ডামেন্টাল আমাদের যে চারটে অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ, চারটেই কিন্তু আসলে যোগ, চারটেই কিন্তু আসলে যোগ। কেননা তুমি যখন যদি এরকম হয় যে ধরো দুটো যোগ কি করে হচ্ছে, ধরো আমি যদি এখানে জাস্ট একটুখানি দেখা, এটা অন্য প্রসঙ্গ, ধরো যোগ কি করে হয়, ধরো 2+4 = 6, এটা যোগ, প্লেন যোগ। কিন্তু ধরো বিয়োগ 2-4, তো এটাকে আমরা কি করে বিয়োগ করব? আসলে এটা যে যোগ, তার মানে হচ্ছে যে +2, আসলে তো আমরা জানি যে দু রকমের ভৌত রাশি, একটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক, তাহলে ++-4, অর্থাৎ দেখো তুমি একটা ধনাত্মক ভৌত রাশি, মানে এখানে যদি ভেক্টরই বলি, তাহলে ধনাত্মক ভেক্টর আর একটা তার অপোজিট ভেক্টর, মানে অ্যান্টি প্যারালাল, অপোজিট ভেক্টর বলবো না, অ্যান্টি প্যারালাল ভেক্টর, উল্টো দিকের ভেক্টর, বিপরীত দিকে কাজ করছে এরকম ভেক্টর, এ দুটো যদি যোগ করা হয় তাহলে হবে -2। তার মানে এখানে কি করলাম, এই যে 2-4, আসলে -2 যে হলো, আসলে এটা যোগ, আমরা বিয়োগের মধ্যেও যোগ আছে। আবার ধরো গুণ 2×4, এটা সমান 8 লিখি, কি করে লিখি? আসলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে 2কে 4 বার যোগ করা হয়েছে, কিরকম 2+2+2+2, সরি 2, দ্যাট ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ 2কে 4 বার যোগ করলে 8 হয়, সেটাকে আমরা কিভাবে গুণ আকারে লিখি, 2×4 দ্যাট ইজ ইকুয়াল টু 8। ঠিক অনুরূপ ভাবে ধরো আমি যদি লিখি 6/2, তার মানে আমরা 3 লিখি, এই 3টা ফ্রিকোয়েন্সি বেরোয়, কিরকম? এর মানে হলো যে এই 6-এর ভেতর কবার 2 যোগ করলে 6 হয়, তার মানে কি করো এটাকে, তার মানে 3কে 2 দিয়ে ভাগ করো, তার মানে দেখো 6 থেকে যদি 2 বিয়োগ করা হয় 4, 4 থেকে যদি 2 বিয়োগ করা হয় 4, এই সরি 2, 2 থেকে যদি 2 বিয়োগ করা হয় 0, তার মানে 6 থেকে কবার বিয়োগ করা যায় 2? একবার, দুবার, তিনবার, তবে 0 হয়। তার মানে এই যে যখন ভাগ করছো তুমি, তার মানে বিয়োগ করে করে যাচ্ছ, বারবার কতবার বিয়োগ করা যায় সেটা পেলে। আর বিয়োগ মানে আসলে তো যোগ, তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু আসলে যোগ। তার মানে অ্যাডিশন ইজ দ্য ফান্ডামেন্টাল অপারেশন অ্যামং দ্য 4 অপারেশন। চারটে অপারেশনের মধ্যে অ্যাডিশন অপারেশনটা কিন্তু একেবারে হচ্ছে ফান্ডামেন্টাল। তো তাহলে আমরা এইটা গেলাম, অর্থাৎ আমরা ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর। এইবারে আমরা আসবো প্যারালাল ভেক্টর। আমি এই অংশটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কি না, প্যারালাল ভেক্টর হচ্ছে ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর। এদের মান যাই হোক না কেন, এদের যদি দিক একই হয়, তাহলে সেই দুটো ভেক্টরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর। সেই দুটো ভেক্টরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর। অনুরূপ ভাবে আমরা যদি অ্যান্টি প্যারালাল ভেক্টর বলি, তার মানে একটা ভেক্টর এদিকে পি আর এই ভেক্টরটা যদি এদিকে কিউ হয়, দেখো এদের মান যাই হোক কিন্তু এদের দিকটা হচ্ছে 180 ডিগ্রি, এ যেদিকে আছে ঠিক তার বিপরীত দিকে আছে, এটাকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল ভেক্টর। আর একই দিকে থাকলে তাকে বলবো আমরা প্যারালাল ভেক্টর। তাহলে এটা প্যারালাল ভেক্টর, এটা অ্যান্টি প্যারালাল ভেক্টর। এবার হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, সমরেখ ভেক্টর। সেটা কি না, যে সমস্ত ভেক্টরগুলি একই রেখার উপর অবস্থিত তাদের বলা হয় সমরেখ ভেক্টর। একই রেখার উপর অবস্থিত, অর্থাৎ মনে করো আমি যদি এটা মুছে দিই, ধরো এই একটা ভেক্টর,
আর এই একটা ভেক্টর, ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এরা একই রেখার উপর অবস্থিত, তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে আমরা বলতে পারি কোলিনিয়ার। এখন এই ভেক্টরটা সেম দিকেও হতে পারে, অপোজিট দিকেও হতে পারে। ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, উল্টো দিকে, এরাও কিন্তু কোলিনিয়ার, এরাও কিন্তু কোলিনিয়ার। তো কোলিনিয়ার ভেক্টর তাদের মান যা খুশি হতে পারে, দিক হয় সমদিকে হতে হবে অথবা বিপরীত দিকে হতে হবে, তাহলে সেই ভেক্টর দুটোকে, এবং একই রেখার উপর থাকতে হবে, সেই দুটোকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। এখানে আরেকটি বিষয় আমাদের একটু জেনে নেওয়া ভালো, যে ভেক্টর যখন আমরা অপারেশন করব, সেই ভেক্টর অপারেশনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে শিফটিং অফ ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর যেখানে কাজ করছে করুক করুক, আমি যদি সেই ভেক্টরটাকে তার মান এবং দিককে অক্ষুণ্ণ রেখে আমি যদি হচ্ছে যে অন্য জায়গায় কোনো শিফট করে দিই, অন্য বিন্দু দিয়ে আমরা কাজ করাতে চাই, বা অন্য জায়গায় শিফট করে দিই, মান আর দিককে কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে, তাহলে আমাদের যে ম্যাথামেটিক্যাল কন্ডিশন, সেই কন্ডিশনের কিন্তু কোনো পার্থক্য ঘটবে না। অর্থাৎ বলা যেতে পারে যে শিফটিং অফ ভেক্টর হচ্ছে ভেক্টরের মান এবং দিককে অক্ষুণ্ণ রেখে আমি একটা ভেক্টরকে যেখানে খুশি নিয়ে যেতে পারি, কিন্তু শর্ত একটাই, মান এবং দিক অক্ষুণ্ণ থাকবে। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, অ্যান্টি প্যারালাল এবং প্যারালাল ভেক্টর, তারা দুটো দু লাইনে কাজ করছিল, কিন্তু আমি যদি ভেক্টরকে শিফট করে দিই, অর্থাৎ দুটো লাইন থেকে আমি যদি এক লাইনে নিয়ে চলে আসি মান আর দিককে অক্ষুণ্ণ রেখে, তাহলে কিন্তু তারা কোলিনিয়ার ভেক্টর হয়ে যেতে পারে। অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা জানার জন্য, যে পাট জিনিসগুলোকে, প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা করে জানছি, কিন্তু এখানে এই ধরনের বিষয়গুলো আছে। অর্থাৎ ভেক্টর শিফটিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভেক্টর অ্যালজেব্রার ক্ষেত্রে, তো সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু এরকম হয়ে যেতে পারে, আমি আমার ইচ্ছে মতো, আমার প্রয়োজন মতো, আমার সুবিধা মতো ভেক্টরকে আমি শিফট করতে পারি, কিন্তু একটাই শর্তে, মান এবং দিক হচ্ছে অক্ষুণ্ণ রাখতে হবে। এবারে আমরা চলে আসছি কোপ্ল্যানার ভেক্টর। কোপ্লেন, প্লেন মানে হচ্ছে সমতল, মানে একই সমতলে যারা আছে, তার মানে কি, তার মানে একই সমতলে আছে। ধরো এই যে দুটো ভেক্টর, এই যে এটা একই দিকে আছে, এটা বিপরীত দিকে আছে, এরাও কোলিনিয়ার, এরা কিন্তু সবাই একই সমতলে আছে। তার মানে একই সমতলে থাকা ভেক্টর গুলিকে বলা হয় সমতলীয় ভেক্টর, তাদের মান দিক যাই হোক। ধরো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরই কিন্তু আমাদের বোর্ডের তলে রয়েছে, দেখো। তার মানে এই দুটো ভেক্টরকে, এই দুটো ভেক্টরকে, এই দুটো ভেক্টর, সব ভেক্টর গুলোকে আমরা বলতে পারি কোপ্ল্যানার ভেক্টর, অর্থাৎ সমতলীয় ভেক্টর। এরপরে যে জিনিসটা আমরা আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি? দেখবে কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের বিভিন্ন রকমের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে তোমাদের যেটা সব থেকে পপুলার, তোমরা ইতিমধ্যে শিখে গেছো, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে স্থানাঙ্ক দিয়ে প্রকাশ, কোঅর্ডিনেট দিয়ে প্রকাশ। অর্থাৎ একটা বিন্দুর একটা এক্স অক্ষের মান, একটা ওয়াই অক্ষের মান, কিংবা যদি তিনটে অক্ষ থাকে তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের মান দিয়ে সেই বিন্দুটার অবস্থানকে আমি প্রকাশ করতে পারি। এটা একটা পদ্ধতি। সেই রকমই এরকম আরো অনেক পদ্ধতি আছে, সেই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে অবস্থান ভেক্টর। কোনো একটা বিন্দুর অবস্থানকে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় সেই বিন্দুর অবস্থান ভেক্টর। কোনো একটা ভেক্টরকে কোনো একটা বিন্দুকে যে ভেক্টরের সাহায্যে আমরা অবস্থানকে প্রকাশ করতে পারি সেই বিন্দুটার, তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। যেমন ধরো আমি যদি এখানে দেখাই যে ধরো একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স, এটা ওয়াই, ধরো পি বিন্দু, এটা পি বিন্দু, এই পি বিন্দু এটা হচ্ছে অরিজিন। এই পি বিন্দুর অবস্থানকে প্রকাশ করার জন্য অরিজিন থেকে আমরা একটা লাইন টানলাম, বেঁকে গেল একটু লাইনটা, যাই হোক। তাহলে ও পি, এই যে ও থেকে, মানে বিন্দুটার অবস্থান কোথায় না ও বিন্দু থেকে পিতে আছে, তার মানে এইটা একটা ভেক্টর। এই ভেক্টর অভিমুখ সর্বদা ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট, ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট। তার মানে এখানে ওপি ভেক্টর, পিও ভেক্টর নয়। ওপি ভেক্টর আর পিও ভেক্টরের মধ্যে পার্থক্য কি? ওপি ভেক্টর হচ্ছে এর যা দিক, আর পিও ভেক্টর এর দিক হচ্ছে ঠিক উল্টো, কিন্তু মান দুজনেরই ওপি দৈর্ঘ্যের সমান। তার মানে মানে সমান, দিকে বিপরীত। তার মানে কার সঙ্গে?
তার মানে অপোজিট ভেক্টর। তার মানে ওপি ভেক্টর আর পিও ভেক্টরের মধ্যে রিলেশন হচ্ছে অপোজিট ভেক্টর। কিন্তু মনে রাখতে হবে যে অবস্থান ভেক্টরকে প্রকাশ করার জন্য অবস্থান ভেক্টর সর্বদা মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে হয়, অর্থাৎ অবস্থান ভেক্টর অলওয়েজ ওপি, কখনো পিও নয়। তাহলে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়। এখন অবস্থান ভেক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে, কারণ আমরা একটু ভেতরে ঢুকলেই আমরা বুঝতে পারবো অবস্থান ভেক্টরের গুরুত্বটা, পজিশন ভেক্টর। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। যদিও এই ভেক্টরের যে খুব গুরুত্ব আছে তা নয়, কিন্তু বিষয়টা জানার জন্য কো ইনিশিয়াল মানে সম আদি বিন্দু ভেক্টর, অর্থাৎ দুটো বা তিনটে ভেক্টর যাদের আদি বিন্দু, আমরা বলেছি যে ভেক্টরের দুটো পয়েন্ট, দুটো টার্মিনাল, প্রথম পয়েন্টটাকে আমরা বলি আদি বিন্দু, দ্বিতীয় পয়েন্টটাকে বলি আমরা অন্তিম বিন্দু। তা আদি বিন্দুগুলো যদি একটা বিন্দু থেকে উৎপন্ন হয় তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা কি বলবো না, সেই ভেক্টরগুলিকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। ধরো আমরা এখানে দুটো বা তিনটে ভেক্টর দেখাতে পারি। ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। এই তিনটে ভেক্টরই কিন্তু ও থেকে, ধরো এটা ওপি, এটা ও কিউ, এটা ও আর। এই যে ওপি ভেক্টর, ও কিউ ভেক্টর এবং ও আর ভেক্টর, এই তিনটেই কিন্তু ও বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। তাই এই তিনটি ভেক্টরকে আমরা বলতে পারি, সম আদি বিন্দু ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। আমরা জিরো বা নাল ভেক্টর সম্পর্কে আগেই বলেছি, রেজাল্ট্যান্ট সম্পর্কে আগেই বলেছি, এবারে আমরা বলবো ইউনিট ভেক্টর। তাহলে আমি বাকি অংশটা মুছে দিচ্ছি, মানে সবটাই মুছে দিচ্ছি, আমরা শুধু রাখছি আলোচনায় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর দেখো, ইউনিট ভেক্টর যদি আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে বলি যে ইউনিট ভেক্টর হলো যে ভেক্টরের মান এক। ইউনিট, যে ভেক্টরের মান এক বা ইউনিট, তাকে আমরা বলি ইউনিট ভেক্টর। তো এই ইউনিট ভেক্টরের তাহলে এক মান, তাহলে এক মান মানে মানটা তার মানে কোনো ব্যাপার নয়, মানটা তার মানে এক দিয়ে কোনো কিছুকে গুণ করলে মানে সেইটা হয়, মানে একের তো কোনো ইয়ে হয় না। ধরো 5 × 1 মানে 5। তাহলে এই যে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে দিক নির্দেশ করা। ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে দিক নির্দেশ করা। তার মানে ইউনিট ভেক্টর দিয়ে শুধু দিকটা প্রকাশিত হয়, কারণ এর মান হচ্ছে এক। তাহলে কোনো একটা ভেক্টর, ধরো একটা সম্পূর্ণ ভেক্টর, ধরো একটা ফুল ভেক্টর হচ্ছে ওপি। ওপি ভেক্টরের মধ্যে কি আছে? এর মান আছে এবং দিক আছে। আমি যদি এই মানটাকে এর মান দিয়ে ভাগ করে দিই, এই গোটা ভেক্টরটাকে এর মান দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে? তাহলে মান দিয়ে ভাগ করে, মানে মানটা ধরো 5 আর 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে 1 হয়ে যাবে মানটা। তো অথচ একটা ভেক্টর থাকবে, তার মানে সেই ভেক্টরটাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। এটাকে আমরা ওপি এর মানটাকে আমরা কিরকম লিখে আগেই বলেছি যে মড ওপি, তার মানে ওপি বাই মড ওপি, এইটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটা একটা ভেক্টর কিন্তু, অর্থাৎ একটা ভেক্টরকে, এটা মান মানে এটা একটা স্কেলার, ওপি মড এটা একটা কিন্তু স্কেলার, একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ভাগ করেছি, অবশ্যই এটা একটা ভেক্টর হবে, এবং সেই ভেক্টরটা হবে এখানে, যেহেতু এর মান দিয়ে একে ভাগ করেছি, সেটা হবে একটা ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করব, ওপি ইউনিট ভেক্টর, মানে ওপির দিক বরাবর ইউনিট ভেক্টর। তাই এটাকে আমরা তীর চিহ্ন এরকম না দিয়ে মাথায় এরকম একটা দেবো ক্যাপ, একটা টুপি দিয়ে দেবো ওপি ক্যাপ। তার মানে ওপি বরাবর ইউনিট ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। এর মধ্যে এর সঙ্গে তফাৎ কি না, এর মান যে কিছু হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু এর মান এক হবে। এর অভিমুখ এবং এর অভিমুখ সমান, একই অভিমুখ দুটো, কিন্তু এর মান একের বেশি হতে পারে বা একের বেশি, আর এর মান হচ্ছে অনলি 1। তাহলে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ধরো এক্স যদি একটা ভেক্টর হয়, এর একটা নর্মাল মানে পূর্ণ কমপ্লিট ভেক্টর, মানে মান এবং দিক আছে, তাহলে পরে এই ইউনিট ভেক্টর আমরা কি হবে, এক্স ভেক্টর বাই এক্স ভেক্টর, এক্স ক্যাপ, এই এক্স মড, এটাকে আমরা কিভাবে লিখবো না এক্স ক্যাপ। এইটা হচ্ছে ইউনিট ভেক্টর।
এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এখন একটুখানি আমি বলবো, এটা আমরা ডিটেলস পরে আলোচনা করব, যে এই ইউনিট ভেক্টর হচ্ছে একটা অত্যন্ত, অর্থাৎ আমরা একটা বিষয় দেখবে, আমরা যখন বলেছিলাম যে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, সেখানে আমরা বলেছিলাম যে ইউনিট ভেক্টরের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা যায় এবং অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত সহজভাবে। তো সেই পদ্ধতিটা আমরা এখনো বলিনি। আমরা জাস্ট এখানে যে পয়েন্টটা আমরা এখানে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যে সমস্ত ভেক্টরগুলো, আরেকটা কথা এখানে বলা হয়নি, যে সমস্ত ভেক্টরগুলো হচ্ছে তোমার পরস্পর সমান্তরাল ভেক্টর, তো বললাম পরস্পর সমকোণে থাকে, তাদের আমরা বলি অর্থোগোনাল ভেক্টর। তাদের আমরা বলি অর্থোগোনাল ভেক্টর। এখন ধরো আমরা কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে কি করি, একটা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এবং এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ নেওয়ারটা নিয়ম কি, এখানে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল প্রয়োগ করে নেব। অর্থাৎ আমরা যদি এটা একটু মুছে দিচ্ছি, তো আমরা যদি এরম ভাবে আমরা করি, এক্স ওয়াই জেড আমরা নিই, ধরো একটা 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 কোয়াড্র্যান্ট, এই যে এটাকে একটু দেখতে হবে অন্যভাবে, একটু অন্যভাবে দেখতে হবে। এটা 3 ডাইমেনশন, কিন্তু 3 দিকে 3টা, এটা ঘরের কোণ চিন্তা করো, এটা কোণটা, আর এটা হচ্ছে কোণ বরাবর যে দেয়ালটা উঠে যাচ্ছে তার কোণ বরাবর যে রেখাটা সেটা। এখন এইটা নেয়ার ক্ষেত্রে কোনটা এক্স, কোনটা ওয়াই, কোনটা জেড নেবো, এখানে কিন্তু রাইট হ্যান্ড থাম্ব রুল প্রয়োগ করব। যেখান থেকে আমরা হাতটা ঘোরাতে বসিয়ে প্রথম বসাবো এবং ঘোরাতে শুরু করবো, যেখানে বসাবো সেটা এক্স, তারপর থেকে উঠবে আর আমার বুড়ো আঙুল যেদিকে দেখবে সেটা হচ্ছে ওয়াই। তার মানে আমি যদি এইখান থেকে ঘোরাতে শুরু করি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম, তো এটা এক্স, এটা ওয়াই, তার মানে এক্স থেকে ওয়াই এর দিকে আমি হাতটা ঘোরাচ্ছি, আমার বুড়ো আঙুলটা উপর দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, এক্স ওয়াই জেড। এটা কিন্তু রাইট হ্যান্ড 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম মেনে চলে। তো এরা কিন্তু পরস্পর, এক্স এর সঙ্গে ওয়াই সমকোণে আছে, ওয়াই এর সঙ্গে জেড সমকোণে আছে, এক্স এর সঙ্গে জেড সমকোণ আছে। এমনি যদি 2 ডাইমেনশনে দেখো, এটা তো মনে হবে এটা তো সমকোণ নয়, কিন্তু আসলে তোমাকে 3 ডাইমেনশনে এটা কল্পনা করতে হবে। ঘরের একটা কোণ থেকে তুমি কল্পনাটা করবে, তাহলে বুঝতে পারবে যে 3টে পরস্পর সমকোণে আছে। তো এখন এই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর আমাদের একটা নতুন কনসেপ্ট আসবে, আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে 3টে ইউনিট ভেক্টর আমরা কল্পনা করি। এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা কল্পনা করা হয় তার নাম হচ্ছে আই। ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা কল্পনা করা হয় তার নাম হচ্ছে জে। এবং জেড অক্ষ বরাবর যে এটা কল্পনা করা হয় ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে কে। তো এটা যেহেতু ইউনিট ভেক্টর, তাই এই দিকের ইউনিট ভেক্টরটাকে আমরা বলবো আই ক্যাপ, এদিকের ইউনিট ভেক্টরটাকে আমরা বলবো জে ক্যাপ, আর এদিকে ইউনিট ভেক্টরটাকে আমরা বলবো কে ক্যাপ। ধরো আমি কথায় বলছি, এখানে একটা পি বিন্দু, এর স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই জেড, তাহলে পরে এই যে অবস্থান ভেক্টরটা, এটা হচ্ছে ওপি, এই যে অবস্থান ভেক্টর ওপি, ওপি ভেক্টর সমান এর অবস্থান, পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে না, এক্স এর দিকে ইউনিট ভেক্টর আই। এবার ইউনিট ভেক্টর দিয়ে আমরা এই যে এটা হচ্ছে স্কেলার এক্স ওয়াই জেড, তাহলে এক্স যদি গুণ করি, অর্থাৎ একটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টর যদি গুণ করা হয় তাহলে কিন্তু সেটা স্কেলার হয়, সেটা ভেক্টর হয়। আবার একটা নাম্বারের সঙ্গে যদি একটা ভেক্টর গুণ করা হয় সেটাও কিন্তু ভেক্টর হয়। এবার নাম্বার বা স্কেলারের চিহ্ন অনুযায়ী ভেক্টরটা একই দিকে হতে পারে, মানে অভিমুখটা একই থাকবে। ধরো আমি বলছি একটা এক্স একটা ভেক্টর রাশি, এক্স একটা ভেক্টর রাশি, আমি যদি একে 2 দিয়ে গুণ করি, 2 একটা স্কেলার, তাহলে 2x ভেক্টর হয়ে যাবে, অর্থাৎ ভেক্টরটার মান দ্বিগুণ বেড়ে যাবে, কিন্তু অভিমুখটা এক্স এর দিকেই থাকবে। কিন্তু যদি আমি -2 দিয়ে গুণ করি, তাহলে -2 দিয়ে গুণ করলে কি হবে না, মানটা 2x হয়ে যাবে, কিন্তু অভিমুখটা হয়ে যাবে উল্টো দিকে, যে -2x মানে এক্স এর অভিমুখ যেদিকে ছিল তার উল্টো দিকে। তাহলে স্কেলার বা যে কোনো নাম্বার দিয়ে যদি পজিটিভ নাম্বার দিয়ে গুণ করা হয়, তাহলে মানটা যা দিয়ে গুণ করবো তত গুণ বেড়ে যাবে মানটা, আর অভিমুখটা একই থাকবে। আর যদি নেগেটিভ দিয়ে গুণ করা হয় তাহলে মানটা তত গুণ বেড়ে যাবে, কিন্তু অভিমুখটা হয়ে যাবে বিপরীত। তাহলে সেই রকম এক্স এর দিকের হচ্ছে আই ক্যাপ ইউনিট ভেক্টর, ওয়াই এর দিকে জে ক্যাপ এবং জেড এর দিকে কে ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টর মানে ভেক্টর, তাহলে ভেক্টরের সঙ্গে আমি গুণ করছি, তাহলে ওপি
এই ভেক্টরটার মধ্যে কি কি আছে? ওপি। ওপি মানে হচ্ছে এক্স এর উপাংশ, মানে এই যে ভেক্টরটা এতে তিনটে উপাংশ মানে তিনটে অংশে ভাগ করা, একটা এক্স এর দিকে, একটা ওয়াই এর দিকে, একটা জেড এর দিকে। আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা এখন জাস্ট জানার জন্য একটুখানি জেনে রাখছি, সেটা হচ্ছে যে ওপি সমান আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ, মানে এক্স এর দিকের উপাংশ। এটা কিন্তু এটা ভেক্টর হয়ে গেল, কারণ এক্সটা স্কেলার ছিল, কিন্তু আই ক্যাপ দিয়ে যখনই গুণ করলাম এটা ভেক্টর হলো। ওয়াই এর দিকেরটা লিখবো ওয়াই জে ক্যাপ, আর জেড এর দিকেরটা লিখবো জেড কে ক্যাপ। এন্ড দিস ইজ দ্য মেথড, দ্য ব্রিলিয়েন্ট মেথড, অ্যানালিটিক্যাল মেথড এবং ইজি অ্যান্ড ইউজফুল মেথড। ওপি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অনেক সময় আমরা আই জে কেও বলি, ক্যাপ 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 বারবার না বলে আমরা আই জে কেও বলতে পারি। তাহলে এবারে ইউনিট ভেক্টর, ওপি অবস্থান ভেক্টরটাকে আমরা বললাম ওপি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে গোটা ভেক্টরটার মধ্যে মান আছে, এর মধ্যে দিক আছে, কিন্তু মানটা কত? না মানটা আমি বলছি, এটা নিয়ে আমরা ডিটেলস বলবো, কিন্তু মানটা কত হবে? না মানটা হবে তোমার অ্যাকচুয়ালি এখানে আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে ওপির দিকে ইউনিট ভেক্টরটা কত হবে? তার মানে ওপি ভেক্টর বাই ওপি মড। এবার ওপি ভেক্টর ইউনিট ভেক্টর সমান ওপি মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই, শুধু এইটুকু জেনে রাখো, এটা আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এই ভেক্টরটার মান হয় আই এর সহগ, জে এর সহগ আর কে এর সহগ, এইগুলোর উপর নির্ভর করে, এবং মানটা হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ ওপি বরাবর ইউনিট ভেক্টরের মান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই এর মানটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এই হচ্ছে আমরা ইউনিট ভেক্টর, এবং এর সঙ্গে আমরা যে অংশটা আমরা বাকি রেখেছিলাম, অর্থাৎ কিনা অ্যানালিটিক্যাল মেথডে মানে ইউনিট ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে ভেক্টরকে প্রকাশ করবো, জাস্ট আমরা এটা একটা আইডিয়া পেলাম। তো এই আইডিয়াটা পেলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এরপরে আমরা ডিটেলসে আরো গভীরে হচ্ছে আমরা প্রবেশ করব। তো যেহেতু আমরা বলেছি শুরুতেই যে আমরা হচ্ছে নতুন করে শুরু করছি বীজগণিত, ভেক্টর বীজগণিত, সুতরাং ভেক্টর বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত বিষয়টাই আমরা এখানে শুরু করব। তো এইগুলোর মধ্যে আমি আবার বলছি যে যোগই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ফান্ডামেন্টাল। সুতরাং কেউ যদি যোগটা খুব ভালো করে শেখে, বাদ বাকিগুলো তার অটোমেটিক্যালি নিজে নিজেই হয়ে যাবে। তো প্রথমেই আমি বলি যে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল মেথড, আমরা প্রথমেই বলেছিলাম যে জিওমেট্রিক্যাল মেথডে যে ভেক্টরকে প্রকাশ করা হয়, সেই জিওমেট্রিক্যাল মেথডে ভেক্টরকে প্রকাশ করার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। হয়তো অ্যানালিটিক্যাল বা নিউমেরিক্যাল ভ্যালু ইত্যাদি বার করার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সেখানে আমরা অ্যানালিটিক্যাল মেথডে করব, কিন্তু বিষয়টাকে বোঝার জন্য জিওমেট্রিক্যাল ভেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা একটা ভেক্টর অ্যাডিশন করে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই যে কিভাবে জিওমেট্রিক্যাল মেথডে ভেক্টর অ্যাডিশন হয়। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারো, আমায় কিছু বলতে হবে না। তো দেখো ধরো আমরা এটা একটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা নিলাম। তো একজন ব্যক্তির কথা বলছি। ধরো একজন ব্যক্তি প্রথমে বলল, আমরা যেমন দেখবে কাইনেমেটিক্স অঙ্ক করেছি, ধরো 10 কিলোমিটার গেল, এদিকে ইস্ট দিকে 10 কিলোমিটার গেল, তারপরে সে তার অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে কি হলো না আবার 10 কিলোমিটার গেল বা 10 মিটার গেল, ধরো 10 মিটার উত্তর দিকে আবার 10 মিটার গেল। তাহলে 10 মিটার মানে এইটা যদি এতটা দৈর্ঘ্য হয়, এদিকেও যদি 10 মিটার যায়, তাহলে এই দৈর্ঘ্যটাও আমরা এটা করব, কিন্তু অভিমুখটা কোন দিকে হবে? অভিমুখটা এইদিকে হবে। এর অভিমুখটা আমি যদি এর বদলে এর অভিমুখটা এইদিকে হবে, তাহলে এটা 10 মিটার, এটা 10 মিটার। তো পূর্ব দিকে এটা হচ্ছে ইস্ট ওয়ার্ড,
এটা ইস্ট, এটা নর্থ। এবার যদি তোমাকে বলে, ধরো একটা কাইনেমেটিক্সের অঙ্ক করছো, যে তাহলে ওই ব্যক্তির এখান থেকে 10 কিলোমিটার সরণ, 10 মিটার সরণ হলো পূর্ব দিকে, উত্তর দিকে 10 মিটার সরণ হলো, তাহলে ওই ব্যক্তির মোট সরণ কত হলো? তাহলে সরণের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, সরণের যেটা আদি বিন্দু, মানে যেখান থেকে স্টার্ট করেছে যেখানে শেষ করেছে, সেই দুটোকে সরল রেখা দিয়ে যোগ করতে হবে, তাহলে সেটা হবে তার সরণ। তা সেই জন্যে এখানেও আমরা যদি সরণ বার করি একই নিয়মে হবে। আর আমরা বলেছিলাম সরণ ভেক্টর রাশি, তাই কথা বলা যেতে পারে যে সরণ নয়, যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য হবে। তাহলে কি হবে? তাহলে দেখো, এটা যদি আমি এর যোগফল করি, মানে কত সরণ হলো, এইটা হচ্ছে সরণ, এইটা। তাহলে এর সরণের অভিমুখ কোন দিকে হবে? আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু, তার মানে এই বরাবর, এইটা হবে সরণ। ধরো এটা যদি নাম দিই এ বি সি, তাহলে এটা হচ্ছে এসি। তার মানে এখানে 10, এখানে 10, আর এইটা, এই মানটা আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে বার করতে পারি, এটা হবে 10√2 মিটার। তার মানে আমরা এখানে বলতে পারি ভেক্টর ফর্মে, এটা কিন্তু বীজগণিতে 10 + 10 = এটা তো 20 হয়ে যেত, কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে এইটাকে যদি এবি ভেক্টর বলি, এটাকে যদি বিসি ভেক্টর বলি, এটাকে এসি ভেক্টর বলি, তাহলে আমরা লিখতে পারি এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এইটা, এই যে ভেক্টর ফর্মে লিখলাম, এখন তুমি যদি স্কেলার ফর্মে এবি এসি সমান এবি প্লাস বিসি লেখো, তাহলে 10 আর 10 এটা তো 20 হওয়ার কথা, কিন্তু ত্রিভুজে কি তাই নিয়ম? না, এই দুটো যোগফল সর্বদা তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে সেই তৃতীয় বাহুর থেকে বড় হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা এখান দিয়ে বার করেছি অ্যানালিটিক্যাল মেথডে, কিন্তু ভেক্টর ফর্মে আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ জ্যামিতিক ভাবে এটাই হচ্ছে ভেক্টরের যোগফল করার যোগ্যর নিয়ম। তার মানে কি হচ্ছে বলতো, যোগটা আমরা এখানে এই দুটো ভেক্টরকে যোগ করলাম, ধরো এবি ভেক্টর আর বিসি ভেক্টর যোগ করে পাওয়া গেল এসি ভেক্টর। কি নিয়মটা হলো না, এবি ভেক্টর যেখানে শেষ হয়েছে, সেই অর্থাৎ যেটা এর মানে অন্তিম বিন্দু, সেই অন্তিম বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরটাকে শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় ভেক্টরটা শুরু হলো বিসি, এইবার যেখানে গেল সেইবার প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুকে যদি যোগ করে দিই, অভিমুখটা হবে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু, তাহলে এটা হচ্ছে ভেক্টরের যোগ। অর্থাৎ আমরা ত্রিভুজ, এই যে নিয়ম, একটা ত্রিভুজের সাহায্যে আমরা যোগ করলাম, একে আমরা বলতে পারি ভেক্টরের ত্রিভুজ নিয়ম। তো আমরা এইভাবে পুরো বিষয়টাকে আমরা অ্যানালিসিস করব। ভেক্টর কিন্তু অত্যন্ত মানে মনোযোগ দিয়ে আমাদের বিষয়টাকে করতে হবে, পড়তে হবে। তো আমরা এখানে জাস্ট একটা আইডিয়া দেখালাম, এরপরে আমরা ডিটেলসে ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, আমি সমস্ত কিছু দেখাবো, আরো অনেক কিছু, মানে এবং ভেক্টরের অত্যন্ত গভীরে আমরা প্রবেশ করব। তো আজকে আমরা আমাদের এখানেই আলোচনা শেষ করছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করব। ওকে।